নমস্কার আমার সকল ভাই ও বোনেরা। এবছর 2026 সালের জিএনএম এএনএম নার্সিং এক্সামে যদি তোমার স্বপ্ন থাকে জিএনএম বা এএনএম এর মধ্যে একটি গভর্নমেন্ট কলেজের সিট এবছর হাতের মুঠোয় করতে হবে, তবে প্রিয় ভাই ও বোন তোমাকে পরিশ্রম শুরু করতে হবে এখন থেকে, এই মুহূর্ত থেকে। মাথায় রাখবে, পশ্চিমবঙ্গের 23টা জেলা থেকে কয়েক হাজার ছেলেমেয়েরা জিএনএম এএনএম নার্সিং এক্সামে বসলেও পাশ করে কেবলমাত্র 3.5 থেকে 4 হাজার ছেলেমেয়ে। আমার কথা বিশ্বাস করো প্রিয় ভাই বোন, আমি তোমাকে বলছি, আমি জানি তোমার মধ্যে কতখানি জেদ আছে এবং আমি জানি তুমি কতটা পরিশ্রম করতে পারো। তুমি যদি এবছর একটু মন দিয়ে প্রিপারেশন নিয়েছো, জাস্ট 6টা মাস, তবে আমি অনায়াসে বলতে পারি তুমি এবছর একটি ভালো রেজাল্ট করবে। কিছুক্ষণ আগে আমরা ক্লাস শুরু করার চেষ্টা করেছিলাম, কিন্তু কারেন্টের কিছু ইস্যুর কারণে ক্লাসটা কেটে গিয়েছিল, যার জন্য আমরা দুঃখিত। আমি একটু ক্লিয়ার করে দিই, জিএনএম এএনএম নার্সিং এক্সামে 115 মার্কের পরীক্ষায় বায়োলজির উপরই ডিপেন্ড করে থাকে 50 মার্ক। আরে 50 মার্কের বায়োলজির মধ্যে তুমি যদি অন্তত 40-এর কাছাকাছি নাম্বার তুলে নিয়ে আসতে পেরেছো না বোন, তবে অনায়াসে এবছর তোমাকে সিলেকশন পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আর বায়োলজির যে অধ্যায়গুলো থেকে পরীক্ষায় সব থেকে বেশি প্রশ্ন থাকে তারই মধ্যে একটি অধ্যায় হলো কোষ বিভাজন। কোষ বিভাজন নিয়ে আমরা পড়া শুরু করেছিলাম, কোষ বিভাজনের ভাগগুলো আমরা দেখেছিলাম, যেখানে কিন্তু আমরা অ্যামাইটোসিস, মাইটোসিস ও মিওসিস নিয়েও আলোচনা করেছিলাম। আজকে ক্লাসটি মাইটোসিস কোষ বিভাজনের দ্বিতীয় ক্লাস। তোমরা যদি কেউ আগের ক্লাসটি না দেখে থাকো, অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে গিয়ে মাইটোসিস কোষ বিভাজনের প্রথম ক্লাসটি দেখে নিবে। হ্যাঁ, যাতে কোনো ছাত্র বা ছাত্রীর অসুবিধা না হয়, আমরা পড়াটা কিন্তু একটু প্রথম থেকে শুরু করব, যাতে প্রত্যেক ছাত্রছাত্রীর পড়াটা সঠিকভাবে ধরতে পারে, কারো যাতে কোনো রকম অসুবিধাটা না হয়। কারণ আমরা চাই না যারা আমাদের সঙ্গে যুক্ত তারা কোনো রকম অসুবিধার সামনে এসে দাঁড়াক। পশ্চিমবঙ্গের 23টা জেলার যে সকল ছেলেমেয়েরা এই মুহূর্তে এই ক্লাসটা দেখছো, মাথায় রাখবে এবছর এই টপিক থেকে পরীক্ষায় ক্যাটাগরি 1 বা ক্যাটাগরি 2-তে প্রশ্ন থাকবে। চলো স্যার, কিছুক্ষণ আগে কি হয়েছিল? বোন আমার কারেন্টে কিছু প্রবলেমের কারণে ক্লাসটা কেটে গেছিল, দুঃখিত। চলো শুরু করছি। কোষ বিভাজন সিম্পল একটা পার্ট, যে পার্ট আমরা কিন্তু অলরেডি ক্লাস 9 ও 10-এর টেক্সট বই এবং পুরনো সিলেবাসের বই, টেক্সট বই থেকে পড়েছি, কিন্তু এই বইগুলোতে ব্যাখ্যা একটু বেশি দেওয়া আছে, যেখান থেকে তুমি সহজে বুঝতে পারবে না যে পরীক্ষায় কোথায় থেকে প্রশ্ন আসবে। কিন্তু আমি আমার নোটে ক্লিয়ার কাট ভাবে সেই জায়গাগুলোই তুলে রেখেছি যেখান থেকে পরীক্ষায় তুমি 100% কমন পাবে। চলো এক্স্যাক্টলি দেখিনি কোষ বিভাজনের সংজ্ঞাটা, কারণ এখান থেকেও পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। কি বলেছে? যে পদ্ধতিতে জনিত কোষ বা মাতৃকোষ বিভাজিত হয়ে অপত্য কোষ সৃষ্টি করে তাকে কোষ বিভাজন বলা হয়। প্রিয় ভাই ও বোন, মন দিয়ে বুঝো, আমাদের গোটা বডি কোষ দ্বারা গঠিত। কি দ্বারা গঠিত? কোষ দ্বারা গঠিত। প্রথমে কোষ একটিই থাকে, কিন্তু দেহ গঠনের জন্য এ কোষ ধীরে 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 বিভাজিত হয়। এরূপ একটি কোষ থেকে একটি মাত্র জনিত কোষ বা একটি মাতৃকোষ যখন বিভাজিত হয়ে দুটা হয়ে গেল, প্রথমে একটা ছিল, বিভাজিত হয়ে কি হলো? দুটো হয়ে গেল। 2 বা ততোধিক কোষ যদি উৎপন্ন করে, 2 বা ততোধিক যদি অপত্য কোষ সৃষ্টি করে, সেই প্রক্রিয়াকেই বলা হয় কোষ বিভাজন। ক্লিয়ার হয়েছে? কিন্তু এবার ব্যাপার হলো কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে সেগুলো একটু ব্যাখ্যা করে দিই। অলরেডি আমি তোমাদের বুঝিয়েছি, আবার বুঝিয়ে দিচ্ছি। আমাদের দেহে এই যে কোষ, এই যে একটা কোষ, এটা ধরো একটা কোষ, এই একটা কোষ একাই তো আমাদের গোটা বডি গঠন করতে পারবে না। এই কোষগুলো কি হয়? বিভাজিত হয়। বিভাজিত হয়ে হয়ে একাধিক কোষ পরস্পরের সঙ্গে এইরূপভাবে যুক্ত হয়। প্রিয় ভাই বোন, এরকম ভাবে যুক্ত হয়, গঠিত করে টিস্যুর মতো একটা উপাদান। টিস্যু বুঝো বুনু? বুঝো না? অঘ্রাণ মাস আসছে, বিয়ের সময় যে বিয়ে বাড়ি খেতে যাবে, দেখবে খাওয়ার আগে একটা পাতলা থ্যালথ্যালা কাগজ তোমাকে দিয়ে দিয়েছে, বলছে এটা টিস্যু। ওই একই রকম একাধিক কোষ পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে গঠিত করে টিস্যু। একাধিক টিস্যু পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে বোন আমার গঠিত করে অঙ্গ। এই যে আমাদের বডির মধ্যে থাকা হৃৎপিণ্ড, আমাদের লিভার, আমাদের কিডনি, এগুলো সবই কিন্তু অঙ্গ, যেগুলো কোষ থেকে গঠিত হয়। তো কোষ থেকে টিস্যু, টিস্যু থেকে অঙ্গ, অঙ্গ থেকে গঠিত হয় প্রিয় ভাই ও বোনেরা আমার তন্ত্র, এবং এই তন্ত্রগুলো, একাধিক তন্ত্রগুলো মিলে গঠিত হয় দেহ। এই ছকটা কেবলমাত্র একটা ছক না প্রিয় ভাই বোন, এটা পরীক্ষায় আসা ইম্পর্টেন্ট প্রশ্নগুলোর একটা তথ্যাবলী।
যেটি ভালো করে অধ্যয়ন করলে তুমি নিশ্চিত পরীক্ষায় একটা ভালো নাম্বার নিয়ে আসবে। আমি জানি তুমি পরিশ্রম করতে পারো, কিন্তু পরিশ্রম সেই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে করো যেগুলো থেকে পরীক্ষায় তুমি কমন পাবে। তো আমার সঙ্গে লাস্ট বার আর একবার, কোষ থেকে গঠিত হয় টিস্যু, টিস্যু থেকে গঠিত হয় অঙ্গ, অঙ্গ থেকে গঠিত হয় তন্ত্র, ও তন্ত্র থেকে গঠিত হয় দেহ। মুখস্থ হয়েছে তো? কোষ থেকে টিস্যু, টিস্যু থেকে অঙ্গ, অঙ্গ থেকে প্রিয় ভাই বোন তন্ত্র, ও তন্ত্র থেকে দেহ। এক্স্যাক্টলি আমরা পড়েছিলাম এই যে কোষ আছে না, এই কোষকে 3 ভাগে ভাগ করা হয়, যেটা প্রথমটা হচ্ছে অ্যামাইটোসিস, প্রথমটা অ্যামাইটোসিস, দ্বিতীয়টা মাইটোসিস, আর 3 নাম্বার মিওসিস। আবার প্রিয় ভাই ও বোনের, আমি জানি টার্গেট WBCS এর প্রত্যেকটা ছেলে মেয়ে অলরেডি এটা মুখস্থ করে নিয়েছে, কিন্তু আমার সঙ্গে বলতে তো কোনো আপত্তি নাই না বোন আমার, বললে পরে তোমার রিভিশনটা হবে, পড়াটা মুখস্থ হবে। তো বলো প্রিয় ভাই ও বোন, আমি তোমাকে বলছি বুনু, ও বুনু বলো, বুনু আমার সঙ্গে বলো, কোষ বিভাজনের কটা ভাগ? 3টা। প্রথমটা অ্যামাইটোসিস, দ্বিতীয়টা মাইটোসিস, তৃতীয়টা মিওসিস। বোন আমার বা ভাই আমার মনে রাখবে, অ্যামাইটোসিস এককোষী জীবদেহে লক্ষ্য করা যায়, নিম্ন শ্রেণীর জীব, এককোষী জীব, ব্যাকটেরিয়া, অ্যামিবা। অ্যামাইটোসিস এককোষী জীবদেহে লক্ষ্য করা যায়, কিন্তু বোন আমার বহুকোষী জীবদেহে লক্ষ্য করা যায় মাইটোসিস আর মিওসিস, মাইটোসিস আর মিওসিস। তাই যদি ভাই ও বোন আমার পরীক্ষায় তোমাকে প্রশ্ন দেয় যে বলো তো কোষ বিভাজনকে ক ভাগে ভাগ করে, কি বলবে? 3 ভাগে। ক ভাগে? 3 ভাগে। জোরসে বলো, ক ভাগে? 3 ভাগে, মাইটোসিস, মাইটোসিস আর মিওসিস। কিন্তু ভাই ও বোন আমার, জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড কোশ্চেনটা যদি সোজা না করে আঙুলটা একটু টেরা করে প্রশ্ন করে ফেলে যে বলো তো বহুকোষী জীবদেহে কোষ বিভাজনকে ক ভাগে ভাগ করে, ভুল করেও সেখানে 3 ভাগ দিও না, কারণ অ্যামাইটোসিস বহুকোষী জীবদেহে হয় না, হয় এটা এককোষী জীবদেহে। বহুকোষী জীবদেহে কোষ বিভাজন 2টি, একটা মাইটোসিস, একটা মিওসিস। মাইটোসিস দেহ কোষ বিভাজন করে, বুনো ভাই আমার সঙ্গে, মাইটোসিস কোন কোষ বিভাজন করে? দেহ কোষ বিভাজন করে। অপরদিকে মিওসিস জনন কোষ বিভাজন করে। নোট ডাউন করে নাও প্রিয় ভাই বোন, প্লিজ নোট ডাউন করে নাও, কারণ তোমরা হয়তো এই ক্লাসটা প্রথমবার করছো, কিন্তু 2021, 2022, 2023, 2024, 2025 5 বছর ধরে জিএনএম নার্সিং এক্সাম পড়াচ্ছি। যতদিন ধরে পশ্চিমবঙ্গের মাটিতে জিএনএম নার্সিং এক্সাম হচ্ছে ততদিন থেকে পড়াচ্ছি, কয়েক হাজার ছেলে মেয়েকে পাস আউট করিয়েছি। যদি 21 থেকে 2025 অব্দি ধরি, তবে অন্তত 2000-এর বেশি ছেলে মেয়ে আমাদের কাছ থেকে পড়ে পাস আউট হয়েছে। বোন আমার, এতক্ষণ পর্যন্ত ক্লাসে আছো, ক্লাসটা শেষ করে যাবে বুনু, আর আমি জানি যদি তুমি ক্লাসটা শেষ করো পরীক্ষায় কমন পাবে, ঠিক আছে? তো এক্স্যাক্টলি আমরা মাইটোসিস পড়ছি। অলরেডি মাইটোসিসের 2টো ভাগ আমরা পড়েছি। দেখো, মাইটোসিসের না 2টো ভাগ হয় এক্স্যাক্টলি। মাইটোসিসের নিউক্লিয়াসের বিভাজনকে বলে ক্যারিওকাইনেসিস, না মুখস্থ হলে মুখস্থ করে নিও, কারণ পরীক্ষায় প্রশ্ন আসে। মাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াসের বিভাজন কি নামে পরিচয় পায়? ক্যারিওকাইনেসিস। বিশ্বাস হচ্ছে না? পরীক্ষা যখন কমন পাবে তখন বিশ্বাস হবে। আবার বলছি, মাইটোসিসের 2টো ভাগ হয়, নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস, সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস। আবার নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস, সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস। ক্লিয়ার? ঠিক আছে, ক্লিয়ার হ্যাঁ কি না? আশা করছি ক্লিয়ার হয়েছে। আমরা এক্স্যাক্টলি দেখব নিউক্লিয়াসের বিভাজন। মাইটোসিস প্রক্রিয়ায় নিউক্লিয়াস বা ক্যারিওকাইনেসিসের 4টা পর্যায় হয়। বোনেরা আমার, আবার আমার দিকে মন দিয়ে দেখো। মানলা মোবাইলে আমাকে দেখছো, তার মানে এই না যে তোমার মনোযোগটা সরে যাবে। লক্ষ্য একটাই বুনু, 2026 সালে একটা নার্সিং কলেজের সিট হাতের মুঠোয় করতে হবে, আর নিজের স্বপ্নগুলো পূরণ করতে হবে, একটাই লক্ষ্য। মন দিয়ে দেখো, ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের কটা পর্যায়ে বিভাজন ঘটে? 4টা। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ। আরেকবার, ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজন কটা পর্যায়ে ঘটে? 4টা। প্রথমটা প্রোফেজ, 2 নাম্বার মেটাফেজ, 3 নাম্বার অ্যানাফেজ ও 4 নাম্বার টেলোফেজ। দেখো, প্রোফেজ ও মেটাফেজ নিয়ে অলরেডি কাল কিন্তু আমি ক্লাস করিয়েছি।
তো যারা সেই ক্লাসটি দেখোনি আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে লাইভ ক্লাসে গিয়ে অবশ্যই দেখে নিবে, বা প্লেলিস্টে সুন্দর করে সাজানো আছে। আজ আমরা ক্লাস করব অ্যানাফেজ ও টেলোফেজ নিয়ে। ক্লিয়ার? আমি দেখতে পাচ্ছি 450-র কাছাকাছি ছেলেমেয়েরা লাইভ ক্লাস করছো। প্রত্যেকে ভিডিওটিকে লাইক করে দিবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তোমার কাছে লাইক করতে আর সাবস্ক্রাইব করতে 1 সেকেন্ড সময় লাগবে, কিন্তু তোমাদের প্রত্যেকটা লাইক আমাদের মনে সাহস দেয়, এগিয়ে যাওয়ার ক্ষমতা দেয়। তাই প্রত্যেকে অবশ্যই লাইক করবে। তো আজকে অ্যানাফেজ ও টেলোফেজ নিয়ে আমি পড়ানো শুরু করছি। চলো, সবাই রেডি? কমেন্ট বক্স দেখি তো সবাই রেডি কিনা। সবাই রেডি? ভেরি গুড, সবাই রেডি। চলো দেখো প্রিয় ভাই বোন, আমি অ্যানাফেজ পড়ানোর আগে তোমাদের একটা জিনিস একটু ভালোভাবে দেখিয়ে দিই, তাহলে যারা ক্লাস করে তাদের অসুবিধা হবে না। 4টা পর্যায়ে কোষ বিভাজন হয়। প্রথমটা প্রোফেজ, 2 নাম্বার মেটাফেজ, 3 নাম্বার অ্যানাফেজ, 4 নাম্বার টেলোফেজ। প্রোফেজে আমরা কি পড়েছিলাম? বেসিক বলছি যাতে তুমি ধরে নিতে পারো। প্রোফেজে আমরা পড়েছিলাম এখানে উপরে একটা সেন্ট্রোজোম, নিচে একটা সেন্ট্রোজোম প্রাণী কোষের ক্ষেত্রে থাকবে, এবং এইরূপভাবে একটা তন্তু গঠন করবে যাকে বলবো বেমতন্তু। যে বেমতন্তু গঠিত হবে প্রোফেজে, নিউক্লিওলাস ও নিউক্লিয় পর্দা ধীরে ধীরে অবলুপ্ত হয়ে যাবে। এটা ছিল প্রোফেজ, হ্যাঁ কি না? ক্লিয়ার? আবার 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 আমরা প্রোফেজ পড়েছিলাম আগের দিন। প্রোফেজে বেসিক কি পড়েছিলাম? প্রোফেজ অনেক বড় জায়গা, যেটা 5টা পর্যায়ে ডিটেলসে আমরা পড়েছি। ক্লাসটি অবশ্যই করবে। তুমি যদি ক্লাসটি না দেখে থাকো, প্লিজ রিকোয়েস্ট থাকছে বোন আমার, রিকোয়েস্ট থাকছে ক্লাসটি অবশ্যই করবে, কারণ প্রোফেজ আর মেটাফেজ থেকে ক্যাটাগরি 2 এর প্রশ্নই বেশি জিএনএম নার্সিং এক্সামে থাকে। দেন তুমি এই ক্লাসটি করবে। ক্লিয়ার? মন দিয়ে বুঝো। প্রোফেজে কি পড়লাম? বেমতন্তু গঠিত হবে এবং নিউক্লিওলাস ও নিউক্লিয় পর্দা যেটা আছে সেটা অবলুপ্ত হবে। পড়েছিলাম কি পড়িনি? হ্যাঁ হ্যাঁ দাদা পড়েছিলাম, হ্যাঁ দাদা পড়েছিলাম। দেন আমরা মেটাফেজে আসলাম। মেটাফেজে আমরা কি পড়লাম বলে না? আমরা মেটাফেজে পড়লাম নিউক্লিওলাস বা নিউক্লিয় পর্দা এখানে সম্পূর্ণ অবলুপ্ত হয়ে যাবে, পড়ে থাকবে একটা সুন্দর বেমতন্তু। এবং এই মেটাফেজে বেমতন্তু বরাবর, এরকম বেমতন্তু বরাবর ক্রোমোজোমগুলো সুন্দরভাবে একদম সোজাসুজিভাবে একটা নিয়মিতভাবে এরকম অবস্থান করবে। এটা ছিল গিয়ে আমাদের মেটাফেজ। এখন এই মুহূর্তে আমরা পড়ব গিয়ে অ্যানাফেজ, এবং অ্যানাফেজ থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেটা দেখব। আশা করছি আগের যে 2টো ধাপ পড়িয়েছিলাম সেটা ক্লিয়ার করতে পারলাম। এখানে বেমতন্তু গঠিত হবে, যেই বেমতন্তু গঠিত হবে নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাস ধীরে 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 অবলুপ্ত হবে। এখানে কি হবে? যেহেতু নিউক্লিওলাস বা নিউক্লিয় পর্দা এখানে সম্পূর্ণ অবলুপ্ত আছে, এখানে দেখো কিছু মিছু আছে, থোড়া থোড়া হ্যাঁ, থোড়া থোড়া হ্যাঁ, হিন্দিতে বলতে হলে থোড়া থোড়া হ্যাঁ, এখানে কিছুই নাই। তো এখানে বেমতন্তু গঠিত হবে, ক্রোমোজোমগুলো বিষুব অঞ্চলভাবে সোজাসুজি অবস্থান করবে। এখন আমরা পড়বো অ্যানাফেজ। অ্যানাফেজের সংজ্ঞা পড়বো আর ছবি এঁকে বুঝবো। ক্লিয়ার? হ্যাঁ কি না? হ্যাঁ কি না? হ্যাঁ কি না? প্রত্যেকের কাছে উত্তর চাই। যে 450 জন বাচ্চা লাইভ ক্লাস করছো, তোমাদেরকে বলছি প্রিয় ভাই ও বোন আমার, এবছর পাস করতে হলে এই ক্লাসটা করতে হবে, কারণ এখান থেকে দাবিয়ে কমন পড়বে। মিনিমাম 4টা প্রশ্ন পাবেই, টোটাল কোর্স চ্যাপ্টার থেকে মিনিমাম 4টা প্রশ্ন পাবেই। অ্যানাফেজে কি বলছে ব্যাখ্যা করা যায়। দেখো অ্যানাফেজ, এই অ্যানাফেজে অ্যানা কথাটির অর্থ পশ্চাৎ, ফেজ কথাটির অর্থ দশা। আবার অ্যানাফেজে এই অ্যানা কথাটির অর্থ পশ্চাৎ, ফেজ কথাটির অর্থ দশা। তাই পরীক্ষায় যদি একসাথে দেয় যে বলতো ক্যারিওকাইনেসিসের 3য় পর্যায়ে অ্যানাফেজ কথাটির অর্থ কি, অ্যান্সার করতে হবে পশ্চাৎ দশা। আবার প্রিয় ভাই ও বোন, যদি পরীক্ষায় প্রশ্ন দেয় যে বলতো অ্যানাফেজ কথাটির অর্থ কি, অ্যান্সার করতে হবে পশ্চাৎ দশা। আবার যদি পরীক্ষায় প্রশ্ন দেয় যে বলতো অ্যানাফেজ কথাটির অর্থ কি, অ্যান্সার করতে হবে পশ্চাৎ দশা। ক্লিয়ার? বুঝতে পেরেছো? নেক্সট, মাইটোসিস কোষ বিভাজনে ক্যারিওকাইনেসিসের 3য় ও সবচেয়ে ক্ষণস্থায়ী যে দশায় প্রতিটি ক্রোমোজোমে সিস্টার ক্রোমাটিড 2টি বেমতন্তু সংকোচনের ফলে পরস্পর সেন্ট্রোমিয়ার অঞ্চল থেকে বিচ্ছিন্ন হয়ে কোষের 2টি বিপরীত মেরুর দিকে যাত্রা শুরু করে তাকে বলে অ্যানাফেজ। কি হলো? রিডিং পড়লাম বলে বুঝতে পারলে না? চলো এবার লাইন বাই লাইন বুঝিয়ে দিচ্ছি, যাতে পড়াটা মনে থাকবে না, মুখস্থ যাতে হয়ে যায় ক্লাসে, সেইভাবে পড়াচ্ছি। মন দিয়ে দেখো প্রিয় ভাই বোন।
অ্যানাফেজ কথার অর্থ পশ্চাৎ দশা। এটা নিয়ে আশা করি তোমাদের কোনো রকম কোনো সমস্যা নাই। গল্প হলো এখান থেকে, মাইটোসিস কোষ বিভাজনের ক্যারিওকাইনেসিসের কততম দশা অ্যানাফেজ? তৃতীয় দশা। ও বুনু, আমার দিকে দেখো বোন আমার, মনোযোগটা এখানে দিবা বুনু। মাইটোসিস কোষ বিভাজনে ক্যারিওকাইনেসিসের কততম দশা হচ্ছে অ্যানাফেজ? তৃতীয় দশা, এবং সবচেয়ে ক্ষণস্থায়ী দশা। আবার প্রশ্ন বুনু, তৃতীয় দশার নাম কি? অ্যানাফেজ। টোটাল ক্যারিওকাইনেসিসের সবচেয়ে ক্ষণস্থায়ী দশা, মানে সব থেকে অল্প সময় নেয় কোন দশায়? অ্যান্সার করতে হবে অ্যানাফেজ দশায়। ক্লিয়ার বুনু? নেক্সট কি বলেছে? প্রতিটি ক্রোমোজোমে সিস্টার ক্রোমাটিড দুটি বেমতন্তু সংকোচনের ফলে পরস্পর সেন্ট্রোমিয়ার অঞ্চল থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই অ্যানাফেজ দশায় যে বেমতন্তু ছিল না, সে বেমতন্তুতে থাকা ক্রোমোজোমগুলো পরস্পর থেকে এভাবে পৃথক হয়ে যায়। বুঝতে পারলে না? চলো ছবি দেখিয়ে বুঝায়। তো এখানে আমরা দেখলাম প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজটা ছবি দেখে বুঝাচ্ছি। তো প্রোফেজে যেমন আমাদের বেমতন্তু ছিল, উপরে একটা সেন্ট্রোজোম, নিচে একটা সেন্ট্রোজোম, এরকম ভাবে বেমতন্তু ছিল, হ্যাঁ কি না? বেমতন্তু ছিল এরকম ভাবে, হ্যাঁ কি না? অ্যানাফেজ দশায় কি হয়? এ বেমতন্তু পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। কি হয়ে যায়? পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। কেন দাদা? কারণ এটা কোষ বিভাজনের নিয়ম বোন আমার। এই অ্যানাফেজ দশায় বেমতন্তুর মধ্যে এক সংকোচন বল ক্রিয়া করে, আর যেই সেই বল ক্রিয়া করে বেমতন্তু পরস্পর থেকে এভাবে পৃথক হয়ে যায়। কি হয়ে যায় বোন আমার? পৃথক হয়ে যায়। এবার ভালোভাবে বুঝো, এই বেমতন্তুর মাঝখানে গেলে কে ছিল রে? ক্রোমোজোমগুলো ক্রোমাটিড রূপে ছিল। যেই আলাদা হলো, এ পেয়ে গেল অর্ধেক এবং নিচেরটাও পেয়ে গেল অর্ধেক, মানে এক্স্যাক্টলি ক্রোমোজোমগুলো একে অপর থেকে বিভাজিত হয়ে ক্রোমাটিড রূপে আলাদা হয়ে গেল। প্রত্যেকটা ক্রোমোজোম যখন আলাদা হলো, এক একটা ক্রোমোজোমের আকার কিন্তু এক এক রকম হয়, এটা নিয়ে ডিটেলসে পরে আলোচনা করব। তো এইরূপভাবে বেমতন্তু এক সংকোচন ক্রিয়ার ফলে পরস্পর থেকে পৃথক হয়ে গেল এবং ক্রোমোজোমগুলো একে অপরের মেরুর দিকে গমন করতে থাকলো। একে অপরের, এগুলো যাচ্ছে উপরের দিকে, এগুলো যাচ্ছে নিচের দিকে। আর এই প্রক্রিয়া যেখানে বেমতন্তু বিভাজিত হয়ে ক্রোমোজোমের ক্রোমাটিড দ্বয় পরস্পর মেরুর দিকে গমন করে, একেই বলা হয় অ্যানাফেজ। আমি কি বুঝাতে পেরেছি? হ্যাঁ কিনা দেখো, ক্লিয়ার কাট বলেছে। দেখো, প্রতিটি ক্রোমোজোমের সিস্টার ক্রোমাটিড দুটি, মন দিয়ে বুঝো, প্রতিটি ক্রোমোজোমের সিস্টার ক্রোমাটিড দুটি বেমতন্তু সংকোচনের ফলে, যে বেমতন্তু সংকোচন হবে, পরস্পর সেন্ট্রোমিয়ার অঞ্চল থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এইভাবে পরস্পর সেন্ট্রোমিয়ার অঞ্চল থেকে ছাড়াস করে বিচ্ছিন্ন হয়ে যাবে। বুঝছো তো? এই যে ক্রোমোজোমের এই এখানে দেখো, ক্রোমোজোমের এটা কোন অঞ্চল? সেন্ট্রোমিয়ার অঞ্চল। পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং বিচ্ছিন্ন হয়ে কোষের দুটি বিপরীত মেরুর দিকে যাত্রা শুরু করবে। যেই পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, যেগুলো উপরে যাচ্ছিল এগুলো উপরে যাচ্ছে এই মেরুর দিকে, যেগুলো নিচে যাচ্ছিল সেগুলো নিচে যাচ্ছে এই মেরুর দিকে। আর এই ক্যারিওকাইনেসিসের বিভাজন প্রক্রিয়ায় অ্যানাফেজ দশা নামে পরিচয় পায়। বুঝাতে পেরেছি হ্যাঁ কিনা? প্রত্যেকে বলো, 450-র উপর ছেলেমেয়েরা লাইভ ক্লাস করছো, প্রত্যেকে ভিডিওটিকে লাইক করবে এবং এখনই এই মুহূর্তেই আমাকে জানাবে তোমরা কি বুঝতে পেরেছো হ্যাঁ কিনা। প্রত্যেকের বোঝাটা দরকার, প্রত্যেকের বোঝাটা কিন্তু দরকার আমার জন্য। অনলাইন ক্লাস করছো বলে কি ভেবেছো আসবো রিডিং পড়িয়ে চলে যাব? না বোন না, আমরা অনলাইনে ক্লাস করে তার মানে এই না যে আমরা আসবো বুঝিয়ে চলে যাব। টার্গেট WBCS বিশ্বস্ত কোচিংয়ের মধ্যে একটা। পশ্চিমবঙ্গের 23টা জেলার ছেলেমেয়েরা আমাদের সঙ্গে যুক্ত আছে, আমাদের কাছে প্রিপারেশন নেয়, আমাদের ব্যাচে পড়ে, আমাদের কোর্স ফিও আমরা খুবই কম রাখি, যাতে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ছেলে মেয়ে আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারে। তাই মন দিয়ে বুঝো, ডিটেলসে বুঝো। এটা কি ক্লিয়ার হয়েছে হ্যাঁ কি না? ক্লিয়ার কি হয়েছে হ্যাঁ কি না? আমার এক বোন যার নাম অন্তরা, ঠিক আছে, আর টিয়া, আমার দুই বোন অন্তরা আর টিয়া দুই বোন বললো দাদা আরেকবার হলে খুব ভালো হয়। চলো বোন আমার আরেকবার। বুনু মন দিয়ে বুঝবে সবাই, যারা বুঝে গেছো একবার রিভিশন দিবে, যারা বুঝোনি তারা আরেকবার দেখে নিবে। বোন আমার মাথায় রাখবে, যতবার এই ভিডিওটা দেখবে ততবার তোমার ব্রেন আরো বেশি স্পষ্ট হবে এবং পরীক্ষার জন্য আরো বেশি শক্তিশালী হয়ে উঠবে। ঠিক আছে? ইনস্টাগ্রামের 30 সেকেন্ডের রিল দেখতে সবাই পারে বোন আমার, কিন্তু 30 মিনিটের ক্লাস দেখা শক্তিশালী ছেলে মেয়ে ছাড়া সম্ভব না।
দেহের শক্তির কথা বলছি না, মনোবলের কথা বলছি। কারণ গরিব ছেলে মেয়ে যারা রয়েছে তাদের একটাই বল রয়েছে যেটা দিয়ে তারা বিশ্ব জয় করতে পারে, সেটা হচ্ছে মনোবল। আর আমি জানি বোন আমার বা ভাই আমার, তোমার মধ্যেও যথেষ্ট মনোবল আছে। আমরা প্রথম পর্যায়ে পড়লাম বুনু প্রোফেজ, দ্বিতীয় পর্যায়ে পড়লাম বুনু মেটাফেজ। আশা করি প্রোফেজটাও তোমার ক্লিয়ার, যেখানে বেমতন্তু গঠন হওয়া শুরু হচ্ছে ও নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের অবলুপ্তি হওয়া শুরু হচ্ছে। এখানে নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাস যেই অবলুপ্তি হয়ে যাবে, পড়ে থাকবে একাকে বেমতন্তু। দেন বেমতন্তু একা গোটা জায়গাটা নিবে, নিয়ে ক্রোমোজোমগুলোকে সুন্দরভাবে, দেখো সুন্দরভাবে রেখা বরাবর সাজাবে, রেখা বরাবর, দেখো কি সুন্দর রেখা বরাবর সাজিয়েছে। এটা ছিল মেটাফেজ। এখন আমরা আসলাম বোনেরা আমার অ্যানাফেজে। অ্যানাফেজে কি হয়? অ্যানাফেজে এক্স্যাক্টলি ব্যাপারটা হয় ডিভোর্স। ডিভোর্স বুঝো তো, ছাড়াছাড়ি। আরে কথায় বলতে গেলে ব্রেকআপ। কিরকম ভাবে একটু ভালোভাবে বুঝিয়ে দিই। এক্স্যাক্টলি মেটাফেজে আমরা কি দেখলাম? মেটাফেজের ক্ষেত্রে আমরা দেখলাম যে সুন্দরভাবে একটা বেমতন্তু গঠিত হয়েছিল সেন্ট্রোজোম দ্বয় মিলে, এবং এইরকম ভাবে বেমতন্তুটা ছিল, এইরকম ভাবে বেমতন্তু ছিল। ছিল কি ছিল না? ছিল। এবং এখানে সুন্দর করে ক্রোমোজোমগুলো কিন্তু অবস্থান করছিল এইভাবে। কিন্তু অ্যানাফেজ দশায় যথেষ্ট প্রেসার ক্রিয়েট হবে। কি ক্রিয়েট হবে? প্রেসার। কেন? কারণ কোষটাকে ভাঙতে হবে। কোষ যদি ভাঙতে চায় তাহলে কোষের মধ্যে যথেষ্ট প্রেসার ক্রিয়েট হতে হবে। আর এই জন্য অ্যানাফেজে বেমতন্তুর মধ্যে সংকোচন বল ক্রিয়াশীল হয়ে ওঠে। কোন বল বুনো? সংকোচন বল। দেখো সংজ্ঞায় পেয়ে যাবে, দেখো মাইটোসিস কোষ বিভাজনে ক্যারিওকাইনেসিসের তৃতীয় সবচেয়ে ক্ষণস্থায়ী দশায় প্রতিটি ক্রোমোজোম সিস্টার ক্রোমোটিড দুটি বেমতন্তুর সংকোচনের ফলে কোন বল বোন আমার? সংকোচন বল। আর এমন ভাবে ক্রিয়াশীল হবে এই বেমতন্তু মাঝখান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। যেই বিচ্ছিন্ন হলো, মাঝখানে কে ছিল? ক্রোমোজোম দ্বয়। এই ক্রোমোজোমগুলো পরস্পর থেকে কি হয়ে যাবে? পৃথক হয়ে যাবে। উপরেরটা আলাদা ক্রোমোজোম, নিচেরটা আলাদা ক্রোমোজোম। এবং এই ক্রোমোজোমগুলো পরবর্তীতে ক্রোমাটিড দ্বয় রূপে নিজস্ব সেন্ট্রোমিয়ার নিয়ে একে অপরের মেরুর দিকে গমন করবে। এই ক্রোমোজোমগুলো নিচের মেরুর দিকে আসবে আর এই ক্রোমোজোমগুলো উপরের মেরুর দিকে আসবে। কোষ বিভাজনের যে পর্যায়ে বেমতন্তু বিচ্ছিন্ন হয়ে বেমতন্তু ক্রোমোজোম বা ক্রোমাটিড দ্বয় পরস্পর মেরুর দিকে, এই নিচের দিকে, এ উপরের দিকে, পরস্পর মেরুর দিকে গমন করছে, সেই পদ্ধতিকে বলা হয় অ্যানাফেজ। আমি কি বুঝাতে পেরেছি? আমি কি বুঝাতে পেরেছি? আমি কি বুঝাতে পেরেছি? হ্যাঁ কি না? আমি কি বুঝাতে পেরেছি? হ্যাঁ কি না? আমি কি বুঝাতে পেরেছি? হ্যাঁ কি না? প্রত্যেকটা ভাই ও বোন আমাকে বলবে, তুমি কি বুঝতে পারলে অ্যানাফেজটা? বোন আমার, এই জিনিসটা তোমাকে বুঝিয়ে যাওয়া আমার জন্য একান্ত দরকারি বুনু। তুমি আজ ক্লাস দেখছো না, কবে দেখছো আমি জানি না। যদি অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাকে বলছি বোন, লজ্জা পাবে না? আমি জানি না যে তুমি কোন জেলায় থাকো, আমি জানি না তুমি কোন ধর্মের, কিন্তু এ যাত্রায়, এ জীবনে আমি তোমার ভাই, আমি তোমার দাদা। নিশ্চিতভাবে জিজ্ঞেস করতে পারো, নিশ্চিতভাবে বলতে পারো, লজ্জা পাবে না বোন আমার। ঠিক আছে, বুঝতে পেরে গেছো তো? এবার আমরা অ্যানাফেজ তো পড়লাম, সংজ্ঞাটাও পড়লাম, ঠিক আছে। এবার দেখিনি এই সংজ্ঞা থেকে কি কি প্রশ্ন আসবে। বুনু বুঝে গেছে বুনু, কংগ্রাচুলেশন বুনু। কিন্তু পরীক্ষা এরকম আসবে না, বিচ্ছিন্ন হয়ে গেল, ব্রেকআপ হয়ে গেল, না বুনু না। তোমাকে বুঝানোর জন্য বললাম। এবার দেখো এই 1, 2, 3, 4, 5 লাইনের সংজ্ঞা থেকে পরীক্ষায় কি কি প্রশ্ন উঠে আসতে পারে, কারণ তখন আবার না পারলে মুশকিল আছে। ক্যাটাগরি 2-এও আসে প্রশ্ন এখান থেকে। প্রথম প্রশ্ন, মাইটোসিস কোষ বিভাজনে ক্যারিওকাইনেসিসের কততম দশা হলো অ্যানাফেজ? তৃতীয়তম দশা। মুখস্থ। প্রথম প্রশ্ন ক্লিয়ার। দ্বিতীয় প্রশ্ন, মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে ক্ষণস্থায়ী দশাটির নাম কি? অ্যানাফেজ। দ্বিতীয় প্রশ্ন ক্লিয়ার। তৃতীয় প্রশ্ন, মাইটোসিস কোষ বিভাজনে এই যে অ্যানাফেজ দশা, এই অ্যানাফেজ দশায় বেমতন্তুর কি ঘটে? অ্যান্সার করতে হবে, বেমতন্তু সংকোচনের ফলে পরস্পর সেন্ট্রোমিয়ার অঞ্চল থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং অ্যানাফেজীয় চলন দেখা যায়, যে ক্রোমাটিড বা ক্রোমোজোম দ্বয় আছে নিজ মেরুর দিকে চলন করে। ক্লিয়ার হয়েছে? এর চলে আসে নিচের দিকে, এ চলে যায় উপরের দিকে। ক্লিয়ার? 3টে প্রশ্নে বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষায় আসে। আশা করছি পারছো। ভেরি গুড।
এবার নেক্সট বোনেরা আমার, নেক্সট যাওয়ার আগে একবার প্রকৃত ছবিটা দেখিয়ে দিই, যাতে তোমাদের কোনো রকম কোনো অসুবিধা না হয়। প্রথমত দেখো বোন, এটা হচ্ছে একটা কোষ। এটা কি বুনু? একটা কোষ। এই কোষের মধ্যে প্রথম যে পর্যায় হয় এটাকে বলা হয় প্রোফেজ। কি বলে এটাকে বুনু? প্রোফেজ। প্রোফেজের পর যে পর্যায়ে আসছে দেখো বুনু, প্রোফেজে দেখো বেমতন্তু গঠন হচ্ছে, দেখতে পাচ্ছ? একটু জুম করে দেখতে পারে বুনু, দেখো এই দেখো বেমতন্তু গঠিত হচ্ছে, এবং এই দেখো নিউক্লিয় পর্দা ধীরে ধীরে অবলুপ্ত হচ্ছে। এটা হচ্ছে বোন মেটাফেজ। দেখো বেমতন্তু গঠিত হয়ে গেছে বুনু, দেখো কি সুন্দর বেমতন্তু, দেখছো? দেখো কি সুন্দর বেমতন্তু, কি সুন্দর দেখো ক্রোমোজোম গুলো অবস্থান করছে একদম বিষুব অঞ্চল বরাবর। এটা হচ্ছে বোন আমার মেটাফেজ। এখন আমরা যেটা পড়ছি সেটা বুনু অ্যানাফেজ। এইটা পড়ছি বুনু। এখানে একটা সেন্ট্রোজোম, সেন্ট্রোজোম দেখো সুন্দর করে কি হয়েছে, বিভাজিত হয়ে গেছে। এই ক্রোমোজোমগুলো নিচের দিকে আসছে, এই ক্রোমোজোমগুলো উপরের দিকে যাচ্ছে। এই অ্যানাফেজ পড়ছি আমরা। ক্লিয়ার? যাতে বুঝতে কারো অসুবিধা না হয়, ছবি দেখেও বুঝিয়ে দিলাম। এবার 2026-এ যদি তোমার মনে হয় নিজের প্রিপারেশনটা শক্ত করব, আমাদের ব্যাচ চলছে বেদব্যাস ব্যাচ। বুক থেকে এটুকুটা বলতে পারবো, অল ওভার ওয়েস্ট বেঙ্গলে কোনো কোচিং সেন্টার 999 টাকা নিয়ে সারা বছর পড়াবে না, আমরা পড়াই। যতদিন 2026-এ না পরীক্ষা হচ্ছে আমরা পড়াবো, আঙ্গুল দিয়ে দিয়ে পড়াবো। আমাদের নিজস্ব অ্যাপ হয় টার্গেট WBCS অ্যাপ, গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হয়, সেই অ্যাপের মাধ্যমে ক্লাস হবে। বায়োলজির জন্য আমি আছি, রিয়া ম্যাম আছে, MCQও ক্লাস হবে, থিওরি ভিত্তিক ক্লাস হবে। ফিজিক্স কেমিস্ট্রির জন্য বনানী ম্যাম আছে, তাসনিম ম্যাম আছে, ম্যাথের জন্য সোয়েব স্যার, খুশি ম্যাম আছে, ইংলিশের জন্য শ্বেতা ম্যাম আছে, জিকের জন্য অনুকা ম্যাম আছে, এবং প্রত্যেকটি বিষয় তোমাদের যাতে শক্ত হয় আমরা কিন্তু হেল্প করব। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, সপ্তাহে 7 দিনই ক্লাস পাবে। যোগাযোগ করতে চাইলে 7872562940 বা 6297747145 নাম্বারে যোগাযোগ করতে পারো। দেখো বোন আমার, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে তুমি যে কোনো টিউশন বা কোচিংয়ে ভর্তি হও GNM নার্সিং এর জন্য, মিনিমাম 1 মাসে তোমার কাছ থেকে 500 টাকা বেতন নেবেই। আমরা গোটা বছর তোমাকে পড়াবো 2026 পরীক্ষা পর্যন্ত। একটাই পেমেন্ট, মাসে মাসে না, একবারই 999। বিশ্বাস করে জয়েন করতে পারো। অনলাইন কোচিং তো অনেকে বিশ্বাস করতে চায় না, বিশ্বাস করতে পারো। টার্গেট WBCS অ্যাপটা ডাউনলোড করে দেখো কত ছেলেমেয়েরা ডাউনলোড করে ক্লাস করছে। একবার আমাদের কমেন্ট বক্সে দেখবে ছেলেমেয়েরা কত উপকার পেয়েছে, বুঝতে পারো? দেন ট্রাস্ট করতে পারো। আর অফলাইন যদি হয়, মালদায় আমাদের কোচিং সেন্টার চলে, অফলাইনে এসেও যোগাযোগ করতে পারো। এবার আমরা অ্যানাফেজের ডিটেলস ভিত্তিক ক্লাসটা কিন্তু এবার কি করব, একদম লাইন বাই লাইন দেখব। দেখো অ্যানাফেজে আমরা প্রথম কি দেখলাম, অ্যানাফেজের ক্ষেত্রে আমরা প্রথমে দেখলাম যে এটা পশ্চাৎ দশা। অ্যানাফেজ কথাটা তো পশ্চাৎ দশা, এবং সংজ্ঞাটাকে ডিটেলসে কিন্তু ব্যাখ্যা করলাম। অ্যানাফেজ থেকে দুটো বৈশিষ্ট্য বারবার পরীক্ষায় আসে। কটা বৈশিষ্ট্য? দুটো বৈশিষ্ট্য। এখন সে দুটো বৈশিষ্ট্য নিয়ে কিন্তু ক্ষমা করবে, দুটো না, 3টে বৈশিষ্ট্য। 3টে বৈশিষ্ট্য বারবার পরীক্ষায় আসে। সে 3টে বৈশিষ্ট্য তোমাদের মুখস্থ করতে হবে, আর আমি কথা দিলাম মুখস্থ করিয়ে ক্লাস থেকে বেরোবো। ঠিক আছে? মুখস্থ করিয়ে ক্লাস থেকে বেরোবো। অ্যানাফেজের প্রথম বৈশিষ্ট্য অপত্য ক্রোমোজোম গঠন। আবার ও বুনো, শুনছো বুনো? তোমাকে বলছি, শুনছো তো? পাস করতে গেলে বোন আমার দিকে দেখো বুনু, আমি যা বলছি মন দিয়ে শুনো বুনু, কারণ এরকম করে কোনো অফলাইনের টিচার তোমাকে পড়াবে না বুনু, মন দিয়ে শুনো। অ্যানাফেজের প্রথম বৈশিষ্ট্য অপত্য ক্রোমোজোমের গঠন। দ্বিতীয় বৈশিষ্ট্য ইন্টারজোনাল তন্তুর সৃষ্টি। একাধিকবার ইন্টারজোনাল তন্তু থেকে পরীক্ষায় GNM নার্সিং এক্সামের প্রশ্ন উঠে আসে বুনু। 3 নাম্বার পয়েন্ট বলেছে অ্যানাফেজিও চলন ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ডিটেলসে বুঝাচ্ছি 3টা পয়েন্ট। অপত্য ক্রোমোজোমের গঠন, 2 নাম্বার ইন্টারজোনাল তন্তুর সৃষ্টি, 3 নাম্বার অ্যানাফেজিও চলন। ডিটেলসে বুঝাচ্ছি, বুঝো। প্রথম কি আছে? প্রথম আছে অপত্য ক্রোমোজোম। অপত্য ক্রোমোজোম গঠন। মন দিয়ে বোন আমার, মন দিয়ে মনে রেখো, এই ক্লাসটা দেখছো, তুমি ক্লাস ছেড়ে যেতে পারো, কিন্তু তুমি তোমার ভবিষ্যৎটাকে ছেড়ে যাচ্ছ। একবার বাইরে তাকিয়ে দেখো বাবা আর মা কিভাবে পাগলের মতো তোমার দিকে তাকিয়ে আছে। বোন আমার, ওই মানুষগুলোর ভবিষ্যৎটাকে নষ্ট করো না বুনু, সব তোমার হাতে। ওই মানুষগুলোর ভবিষ্যৎটাকে নষ্ট করো না, একটু পরিশ্রম করে নাও বুনু, কারণ এখান থেকে 2026-এ কমন পাবে। সেভাবে ক্লাসটা করো। চলো, অপত্য ক্রোমোজোমের গঠন। প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার অংশে সম্পূর্ণরূপে দ্বিখণ্ডিত হয়ে দুটি পৃথক ক্রোমাটিড গঠন করে। গল্প বুঝো, যেই বেমতন্তুর পরস্পরের বিভাজন ঘটল, একে অপর থেকে দূরে চলে গেল,
এবার কি হচ্ছে, প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার অংশে সম্পূর্ণরূপে দ্বিখণ্ডিত হয়ে দুটি পৃথক ক্রোমাটিডের সৃষ্টি করবে। যে এই দেখো মনে এখানে বোঝাচ্ছি, দেখতে পাচ্ছ, এই দেখো উপরে একটা নিচে একটা পরস্পর থেকে পৃথক হলো, ধরো না তিনটা দিয়ে বুঝাচ্ছি, এরকম ভাবে আলাদা হলো, এরকম ভাবে আলাদা হলো, হলো কি না, হলো কি না, ছবিটা দেখতে পাচ্ছ, এরকম ভাবে আলাদা হলো অ্যানাফেজে, এরকম ভাবে পরস্পর থেকে কি হলো, আলাদা হলো। সেন্ট্রোমিয়ার অংশে সম্পূর্ণরূপে দ্বিখণ্ডিত হয় ও দুটি পৃথক ক্রোমাটিড গঠিত করে। এখানে কিন্তু এটা পৃথক পৃথক ক্রোমাটিড গঠিত করা শুরু করে দিবে। যে আলাদা হলো, এখানে একটা পৃথক ক্রোমাটিড, এখানে একটা পৃথক ক্রোমাটিড, পৃথক ক্রোমাটিড, পৃথক ক্রোমাটিড, পৃথক ক্রোমাটিড, পৃথক ক্রোমাটিড, আলাদা আলাদা ক্রোমাটিডের গঠন করা শুরু করে দিবে। তারপর কি বলছে দেখি তো, তারপর কি বলছে দেখি তো, প্রতিটি ক্রোমাটিড নিজস্ব সেন্ট্রোমিয়ার লাভ করে। এখানকার প্রত্যেকটি ক্রোমাটিডের নিজস্ব সেন্ট্রোমিয়ার থাকবে। অনেকে বলবে দাদা সেন্ট্রোমিয়ার কি, ভুলে গেছি, আরেকবার একটু বুঝিয়ে দেন তো। অনেকে বলে দাদা সেন্ট্রোমিয়ারটা ভুলে গেছি, আরেকবার একটু বুঝিয়ে দেন তো। বোন আমার, ধরে নাও এটা একটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমের মাঝখানে এরকম একটা গোলাকার অংশ থাকে, জানো তো বোন, এই যে এই ক্রোমোজোমের যে দুটো ডান্টা আছে, এই দুটো ডান্টায় মাঝখানে একটা গোলাকার অংশের সঙ্গে যুক্ত থাকে, মাঝখানে গোলাকার অংশটাই কিন্তু তোমার সেন্ট্রোমিয়ার। বুঝতে পেরেছো? এখানে কিন্তু ক্রোমাটিডগুলো এইরকম সেন্ট্রোমিয়ারের সঙ্গে পরস্পর যুক্ত থাকে। তো এই অ্যানাফেজে যেই বেমতন্তু পরস্পর থেকে ছিন্ন হলো, ক্রোমোজোমগুলো একে অপরের মেরুর দিকে এইভাবে যাত্রা করছে, সে মুহূর্তে প্রত্যেকটা ক্রোমোজোম ক্রোমাটিডে পরিণত হবে এবং এদের নিজস্ব সেন্ট্রোমিয়ার লক্ষ্য করা যাবে। তো কি বলেছে দেখো, ক্রোমাটিড নিজস্ব সেন্ট্রোমিয়ার লাভ করবে। সেন্ট্রোমিয়ার সহ প্রতিটি ক্রোমাটিড এর এই অবস্থাকে অপত্য ক্রোমোজোম বলা হয়। আমি কি বুঝাতে পারলাম? আরেকবার বুনু, আরেকবার, আরেকবার বুনু, আরেকবার, ঠিক আছে, আরেকবার বুনু, আরেকবার, পারবে তো? ও বোন, পারবে তো আরেকবার? আমি জানি তুমি পারবে, আরেকবার, কারণ পরীক্ষায় প্রশ্ন কিভাবে আসবে তোমাকে জানতে হবে। আরেকবার, চলো আরেকবার। কি বলেছে? প্রথম পয়েন্ট, অপত্য ক্রোমোজোমের গঠন। এটা বুঝার আগে আমাকে ছবিতে বুঝতে হবে। এই হলো অ্যানাফেজ দশার একটা কোষ, উপরে একটা সেন্ট্রোজোম, নিচে একটা সেন্ট্রোজোম, গঠিত হবে বেমতন্তু এইরকম এইরকম, ঠিক আছে? এই বেমতন্তুটা ঠিকঠাক হলো না, আর একটু সুন্দর করে বেমতন্তু আঁকি, এইরকম এইরকম এইরকম। হঠাৎ করে অ্যানাফেজ দশায় বেমতন্তু কি হবে? বিভাজন হয়ে যাবে, এবং বেমতন্তু যেই বিভাজিত হলো, এর ক্রোমোজোমগুলো কিন্তু একে অপর থেকে বিভাজিত হয়ে যাবে। যে ক্রোমোজোমগুলো বিভাজিত হলো, প্রত্যেকটি ক্রোমোজোম নিজস্ব ক্রোমাটিডে পরিণত হয়ে নিজস্ব সেন্ট্রোমিয়ারের সঙ্গে যুক্ত থাকবে। আর এইরকম ভাবে সেন্ট্রোমিয়ার সহ প্রতিটি ক্রোমাটিডের এই অবস্থাকে অপত্য ক্রোমোজোম বলে। লাস্ট বার বোন আমার, লাস্ট বার বলছি প্লিজ, দাদার রিকোয়েস্ট থাকলো লাস্ট বার শুনবে, কারণ তুমি যদি দুবার শুনতে পারো, তৃতীয়বার শুনলে তোমার মুখস্থ হয়ে যাবে। লাস্ট বার বুনু, লাস্ট বার, ঠিক আছে? কি বলেছে একটু দেখে নাও। প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার অংশে সম্পূর্ণরূপে দ্বিখণ্ডিত হয়ে দুটি পৃথক ক্রোমাটিড গঠন করে। দ্বিখণ্ডিত হলো, দুটি পৃথক ক্রোমাটিড গঠিত করলো। প্রতিটি ক্রোমাটিড নিজস্ব সেন্ট্রোমিয়ার লাভ করে। প্রতিটি ক্রোমাটিডের নিজস্ব কি থাকে? এরকম গোলাকার সেন্ট্রোমিয়ার থাকে, এরকম গোলাকার কি থাকে? সেন্ট্রোমিয়ার থাকে। সেন্ট্রোমিয়ার সহ প্রতিটি ক্রোমাটিডের এই অবস্থাকে অপত্য ক্রোমোজোমের গঠন বলে। ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট 2026 জিএনএম এএনএম নার্সিং এক্সামের জন্য। বুঝাতে পেরেছি? বুঝাতে পেরেছি? বুঝাতে পেরেছি? এবার বুনু, এই 3 লাইনের সংজ্ঞা থেকে কি প্রশ্ন থাকতে পারে বুনু পরীক্ষায় জানো? একটাই প্রশ্ন বোন আমার, মাইটোসিস কোষ বিভাজনের ক্যারিওকাইনেসিসের কোন দশায় অপত্য ক্রোমোজোমের গঠন লক্ষ্য করা যায়? অ্যান্সার করতে হবে অ্যানাফেজ দশায়। আবার বলছি বুনু প্রশ্নটা, ও বুনু, বুনু শুনছো তো বুনু? আশা করি শুনছো। কোশ্চেনটা হলো মাইটোসিস কোষ বিভাজনের ক্যারিওকাইনেসিসের কোন দশায় অপত্য ক্রোমোজোম গঠিত হতে লক্ষ্য করা যায়? অ্যান্সার করতে হবে অ্যানাফেজ দশায়। তোমরা বলছো ও বাবা দাদা এত সহজ প্রশ্নের জন্য 3-4 বার বুঝালেন, তাতে কি
বুঝাবো, লাইন বাই লাইন আঙ্গুল দিয়ে পড়াবো, মুখস্থ করাবো, এমসিকিউ গুলো বলবো, দেন প্র্যাকটিসও করাবো। আর এটা টার্গেট WBCS। যারা ক্লাস করে তারা জানে টার্গেট WBCS কিভাবে ক্লাস করায়। ঠিক আছে? তো সিম্পল ফ্যাক্ট আমাদের কাছে এটা ক্লিয়ার হয়ে গেল যে অপত্য ক্রোমোজোমের গঠন কিভাবে হয়। ঠিক, এবার আমরা যে জিনিসটা দেখব সেটা হলো ইন্টারজোনাল তন্তু। কি ইন্টারজোনাল তন্তু? বুনো, এই অ্যানাফেজিও চলনের সময় যখন অ্যানাফেজ দশায় এরকম ভাবে বেমতন্তু বিচ্ছিন্ন হয়ে যাবে এবং একে অপর থেকে কি ছুটে ছুটে যাচ্ছে, এই যাচ্ছে উপরের দিকে, এই যাচ্ছে নিচের দিকে, এই যাচ্ছে উপরের দিকে, এই যাচ্ছে নিচের দিকে। যখন এভাবে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এটাকে বলে অ্যানাফেজিও চলন। এ সময় নিরক্ষীয় অঞ্চলে অপত্য ক্রোমোজোমের মাঝে ইন্টারজোনাল তন্তুর সৃষ্টি হয়। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আবার বলছি, অ্যানাফেজিও দশায় যখন বিভাজন ঘটে এবং প্রত্যেকটি ক্রোমোজোম যখন একে অপর থেকে আলাদা হয়ে নিজের নিজের দিকে চলন করছে, এই যাচ্ছে নিচের দিকে, এই যাচ্ছে উপর দিকে, তখন এই ক্রোমোজোমগুলোর মাঝখানে, এই ক্রোমোজোমগুলোর মাঝখানে ক্রোমোজোমগুলোর মাঝখানে এক বিশেষ তন্তু গঠিত হতে দেখা যায়, যাকে ইন্টারজোনাল তন্তু বলে। বোনেরা আমার, পরীক্ষায় প্রশ্ন আসে ক্যারিওকাইনেসিসের কোন দশায় ইন্টারজোনাল তন্তু গঠিত হতে লক্ষ্য করা যায়? অ্যান্সার করতে হয় অ্যানাফেজিও দশায়। আশা করি বুঝতে পেরেছো তো বুনো? ক্যারিওকাইনেসিসের কোন দশায় ইন্টারজোনাল তন্তু গঠিত হয় বুনো? ক্যারিওকাইনেসিসের অ্যানাফেজ দশায় ইন্টারজোনাল তন্তু গঠিত হয়। আর লাস্ট পয়েন্ট হলো অ্যানাফেজিও চলন। মন দিয়ে শুনো, লাইন বাই লাইন পড়াবো, তোমাকে রেডি করব, 2026-এ পাস করাবো। এবছর যেমন 700-র উপর ছেলে মেয়েদেরকে পাস করিয়েছি, তোমাকেও আসতে বছর পাস করিয়ে ছাড়বো। শুধু আমার উপর বিশ্বাস রাখো আর মন দিয়ে পড়ো। যে পড়াগুলো আমরা পড়াচ্ছি, পেইড ব্যাচের বাচ্চাদের যে নোটগুলো, এই নোটগুলো বুনু, এগুলো কোথাও পাবে না বোন। তুমি কোন বই পড়বে? তুমি এই টেক্সট বই পড়ে এগুলা পাবে বুনু? টেক্সট বই পড়তে পড়তে পাগল হয়ে যাবে। তুমি কি ওল্ড সিলেবাসে এগুলা বই পড়ে পাবে, নাকি মার্কেট থেকে কোনো এমসিকিউ বই থেকে এগুলো নোট পাবে না বুনু। শুধু এমসিকিউ প্র্যাকটিস করে জিএনএম এনএম নার্সিং এক্সাম ক্র্যাক করা যায় না। ঠান্ডা মাথায় নোটগুলো পড়ো, কমন পেয়ে যাবে। ইন্টারজোনাল তন্তুর প্রসারণ, গল্প বুঝো কি পড়ছি? অ্যানাফেজিও চলন। ইন্টারজোনাল যে তন্তু, সে তন্তুর প্রসারণ দুটি অপত্য ক্রোমোজোমের মধ্যে বিকর্ষণ বল ও ক্রোমোজোমাল তন্তুর সংকোচনের ফলে অপত্য ক্রোমোজোমগুলো একে অপরের বিপরীতে অগ্রসর হয়, কোষের দুটি বিপরীত মেরুর দিকে পৌঁছায়। অ্যানাফেজ দশায় বিপরীত মেরুর দিকে অপত্য ক্রোমোজোমের এই চলনকে অ্যানাফেজিও চলন বলে। ক্লিয়ার ভাবে বুঝায়? অ্যানাফেজিও দশায় যেই এইভাবে বিভাজনটা হচ্ছে, এক একটা ক্রোমোজোম থেকে কি দূরে সরে যাচ্ছে। যখন ওপরের ক্রোমোজোমগুলো উপরের দিকে যাচ্ছে, নিচেরগুলো নিচের দিকে আসছে, ওপরেরগুলো ওপরের দিকে যাচ্ছে, নিচেরগুলো নিচের দিকে আসছে। এরকম উভয় মেরুর দিকে এই যে যাত্রা, এটাকে বলা হয় অ্যানাফেজিও চলন। মাথায় রাখবে, দুই মেরু সমসংখ্যক অপত্য ক্রোমোজোম পৌঁছালে ক্রোমোজোম তন্তু সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। ক্লিয়ার? সত্যি কি সিলেবাস চেঞ্জ হয়ে গেল? গ্রুপ সি গ্রুপ ডি এর সিলেবাস চেঞ্জ হয়েছে, জিএনএম এএনএম এর না। ঠিক আছে? আচ্ছা, জিএনএম এএনএম এর যে সকল ছেলেমেয়েরা ক্লাসটা দেখছো, মাথায় রেখো, গ্রুপ সি গ্রুপ ডির ফর্ম ফিল আপ চলছে। সম্ভব হলে সে ফর্ম ফিল আপটা করবে। ডিসেম্বর মাসের 3 তারিখ অব্দি ফর্ম ফিল আপ চলছে। ঠিক আছে? হ্যাঁ, খুব ভালো পরীক্ষা। যা তোমাদের এখানে আছে ওখানেও তাই আছে। ঠিক আছে? আচ্ছা, অ্যানাফেজিও চলন, অপত্য ক্রোমোজোমের গঠন আর ইন্টারজোনাল তন্তু, তিনটেই বুঝালাম। লাস্টবার, শেষবার, অপত্য ক্রোমোজোমে কি বললাম? যেই পরস্পর থেকে বিচ্ছিন্ন হলো অ্যানাফেজ দশায়, প্রত্যেকটা ক্রোমোজোম যেগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হলো, প্রথমে ক্রোমাটিড সৃষ্টি করবে এবং নিজস্ব সেন্ট্রোমিয়ার তৈরি করবে। এরকম ভাবে নিজস্ব ক্রোমোজোম গঠিত হওয়াকে অপত্য ক্রোমোজোমের গঠন বলে আমরা পরিচয় পেলাম। নেক্সট দেখলাম ইন্টারজোনাল তন্তু, যে ক্রোমোজোমগুলো পরস্পর থেকে পৃথক হয়ে যাচ্ছে, এদের মাঝখানে একটা তন্তু থাকে যেগুলো পরস্পরের সঙ্গে সংযোগ রক্ষা করে, এটাকে বলা ইন্টারজোনাল তন্তু। আর লাস্ট অ্যানাফেজিও চলন, যখন ক্রোমোজোমগুলো একে অপরের মেরুর দিকে যাত্রা শুরু করে, উপরের ক্রোমোজোমগুলো উপরে যায়, নিচের ক্রোমোজোমগুলো নিচে যায়, এরকম ক্রোমোজোমের যাত্রা কি নামে পরিচয় পায়? অ্যানাফেজিও চলন নামে পরিচয় পায়। বুঝতে পেরেছো? আমি ডিটেলসে পড়ালাম,
লাইন বাই লাইন পড়ালাম এবং প্রত্যেককে ক্লিয়ার করে দিলাম। দাদা পিডিএফটা ক্লাস শেষ হওয়ার সাথে সাথে পিডিএফ পেয়ে যাবে। স্যার আপনার সব কিছু পড়া বুঝতে পারি, কোনো সমস্যা হয় না। কে এটা? ধন্যবাদ বুনু। দাদার কথা বোন বুঝবে না তো কে বুঝবে? আমি তো বারবার বলি, তুমি অন্য কোনো ধর্মের হতে পারো, অন্য কোনো জাতির হতে পারো, কিন্তু এ যাত্রায় তুমি আমার বোন। উপরওয়ালা চাই বলে তুমি এই মুহূর্তে আমরা ক্লাস করছো। সংসার অনেক বড়, তুমি চাইলে এ সময় অন্য কোনো জায়গায় ব্যস্ত থাকতে পারতে, কিন্তু না, তুমি আমার ক্লাসই করবে বোনো। বাহ, জেদ তো তোমার খুব কম্পালসারি। এতক্ষণ পর্যন্ত ক্লাসে আছো, কমসম ব্যাপার না। এই ক্লাসের এই সময় যে এতক্ষণ পর্যন্ত যে তুমি আছো কি না, সবাই আসতে পারে না এতক্ষণ পর্যন্ত বুনু। তুমি এসছো, তার মানে বুকে তোমার জেদটা আছে, আর তোমার জেদ আছে, আর এই জেদই তোমাকে নিজের পায়ে দাঁড় করাবে। লিখে নিও বোন আমার, ঠিক আছে? চলো এবার নেক্সটে যাওয়ার আগে একটু মাথায় রাখবা, এই যে অ্যানাফেজ, এই যে অ্যানাফেজ দশায় প্রেমতন্তু পৃথক হচ্ছে, ঠিক আছে, এবং ক্রোমোজোম ও ক্রোমাটিড দ্বয় পরস্পর থেকে বিচ্ছিন্ন হচ্ছে। এগুলো বিচ্ছিন্ন হওয়ার সময়, ঠিক আছে, ঠিক আছে, এগুলো বিচ্ছিন্ন হওয়ার সময় এক একটা এক এক রকম আকার নিয়ে নেয়। এরকম আকার নিয়ে নেয় ক্রোমোজোমগুলো, এরকম আকার নিয়ে নেয়। কিছুটা দেখতে অনেকটা কার মতো মনে হয়? ভি এর মতো মনে হয়। ভি এর মতো যে ক্রোমোজোমগুলো লাগে তাকে বলে মেটাসেন্ট্রিক। পরীক্ষায় অনেকবার এসছে, এবছরও আসবে। দাবিয়ে মুখস্থ করে যেতে হবে বোন আমার, এটা না মুখস্থ করলে ঠকে যাবে বোন। তো ক্রোমোজোমগুলো আকৃতি যদি ভি এর মতো হয় তাকে বলে মেটাসেন্ট্রিক। কি সেন্ট্রিক? মেটাসেন্ট্রিক। কিছু কিছু ক্রোমোজোমের আকৃতি এল এর মতো হয়, যাদের আকৃতি এল এর মতো হয় তাকে বলে সাব মেটাসেন্ট্রিক। ভি এর মতো মেটাসেন্ট্রিক, এল এর মতো সাব মেটাসেন্ট্রিক। কিছু কিছু ক্রোমোজোমের আকৃতি এই দেখো জে এর মতো হয়, জে। তো জে এর মতো আকৃতির ক্রোমোজোমকে বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক, এবং কিছু কিছু ক্রোমোজোমের আকৃতি আয়ের মতো হয়, আয়ের মতো আকৃতি বিশিষ্ট ক্রোমোজোমকে বলা হয় টেলোসেন্ট্রিক। ক্লিয়ার? ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার। আরেকবার বলছি, আরেকবার বুনো, আরেকবার এক বোন আমাকে বললো দাদা আরেকবার বলুন। ঠিক আছে, আরেকবার, ঠিক আছে, আরেকবার, ঠিক আছে, আরেকবার বলছি, আরেকবার বলছি বুনু, মন দিয়ে দেখো, আরেকবার বলছি। ভি আকৃতি বিশিষ্ট ক্রোমোজোমকে বলা হয় মেটাসেন্ট্রিক। আবার ভি আকৃতি বিশিষ্ট ক্রোমোজোমকে বলা হয় মেটাসেন্ট্রিক। আমার সঙ্গে বোন, এ ক্লাসে এ মুহূর্তে মুখস্থ করে তোমাকে যেতে হবে। ভি এর মতো আকৃতি বিশিষ্ট ক্রোমোজোমকে বলা হয় মেটাসেন্ট্রিক, এল এর মতো আকৃতি বিশিষ্ট ক্রোমোজোমকে বলা হয় সাব মেটাসেন্ট্রিক, জের মতো আকৃতি বিশিষ্ট ক্রোমোজোমকে বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক, আর আয়ের মতো আকৃতি বিশিষ্ট ক্রোমোজোমকে বলা হয় টেলোসেন্ট্রিক। ভি হলে মেটাসেন্ট্রিক, আবার ভি হলে মেটাসেন্ট্রিক, আবার ভি হলে মেটাসেন্ট্রিক, এল হলে সাব মেটাসেন্ট্রিক, ভিতে মেটাসেন্ট্রিক, এলে সাব মেটাসেন্ট্রিক, জেতে অ্যাক্রোসেন্ট্রিক, আর আইতে টেলোসেন্ট্রিক। আশা করি মুখস্থ করাতে পেরেছি, ঠিক আছে? ঠিক আছে, নিশ্চিতভাবে যুক্ত হতে পারো বোন, কোনো অসুবিধা না, নিশ্চিতভাবে যুক্ত হতে পারো। প্রত্যেকে ভিডিওটা লাইক করেছো, 400-র উপর ছেলেমেয়েরা আছো, ভিডিও এখন সবাই লাইক করোনি। কমেন্ট বক্সে লাইক করতে বলিনি, ভিডিওটাতে লাইক করতে বলেছি। অবশ্যই ভিডিওটা লাইক করে যাও। দেখো কত, দেখো আমরা যে এনার্জিতে ক্লাস করাই কিনা, সেই এনার্জি তোমাদের মধ্যেও পৌঁছায়। আমি যদি এনার্জেটিক থাকি, আমার প্রত্যেকটা ভাই বোন যে ক্লাস দেখছে তারও মধ্যে কিন্তু একটা আলাদা ঊর্জা, একটা আলাদা এনার্জি থাকবে, ঠিক আছে? তো তোমাদের যাতে ভালো লাগে সেই হিসাবে ক্লাস করাচ্ছি। চলো এবার কিন্তু আমরা টেলোসেন্ট্রিক নিয়ে একটু আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব? টেলোসেন্ট্রিক, ঠিক? তো আমরা সরি টেলোসেন্ট্রিক না, টেলোফেজ নিয়ে একটু আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব? টেলোফেজ, ঠিক আছে? এবার আমরা একটু টেলোফেজ নিয়ে আলোচনা করব, ঠিক আছে? দাদা আমার এসএমএসটা দেখো, দেখছি বুনু, ক্লাস করাচ্ছি না বুনু, দেখছি সবার এসএমএস দেখছি। আমরা প্রোফেজ পড়লাম, আমরা মেটাফেজ পড়লাম, আমরা অ্যানাফেজ পড়লাম, ক্যারিওকাইনেসিসের অন্তিম পর্যায়ে এবার আমরা পড়ব যেটা হলো টেলোফেজ। টেলোফেজের টেলো কথার অর্থ সেজ, শেষ, ফেজ কথার অর্থ দশা। আবার বুনো আর অল্প ক্লাস হবে বুনু, জাস্ট 10 মিনিট বোন আমার, এতক্ষণ ক্লাস করলে শেষ 10 মিনিট ক্লাসটা দেখে যাও বুনু। টেলোফেজের টেলো কথার অর্থ শেষ, আর ফেজ কথার অর্থ দশা। আবার বুনু, টেলোফেজে টেলো কথার অর্থ শেষ, আর ফেজ কথার অর্থ হচ্ছে দশা, ঠিক আছে? ঠিক আছে, গল্পে কি বলছে দেখি। মাইটোসিস কোষ বিভাজনে ক্যারিওকাইনেসিসের সর্বশেষ যে দশায় কোষ দুটি মেরুতে দুটি অপত্য নিউক্লিয়াস গঠিত করে তাকে বলা হয় টেলোফেজ।
বুঝতে পারলে? পারলে না? আমি বুঝাচ্ছি। এই যে আমরা পড়ছিলাম ক্যারিওকাইনেসিসের 4টা দশা, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ। এই টেলোফেজে এই কোষটা একেবারে বিচ্ছিন্ন হওয়ার জন্য রেডি। দেখো ভাঁজ পড়েই গেছে, জাস্ট এক্ষুনি বিচ্ছিন্ন হবে এরকম অবস্থা। এবং এই কোষে দুটো আলাদা আলাদা দেখো নিউক্লিয়াসও গঠিত হয়ে গেছে, কারণ কোষটা এখন এভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে, দুটো আলাদা আলাদা কোষ হয়ে যাবে। উপরেরটার একটা নিউক্লিয়াস থাকবে এবং নিচের কোষটার একটা আলাদা নিউক্লিয়াস থাকবে। বুঝতে পারছো তো? জাস্ট কোষটা বিচ্ছিন্ন হবে, তার আগের অবস্থা হচ্ছে টেলোফেজ। এই টেলোফেজের এটুকুনা থেকে কি প্রশ্ন থাকে বুনু? মন দিয়ে দেখো বুনু, টেলোফেজের সংজ্ঞাটা থেকে কি প্রশ্ন থাকবে? একটা বুনু, একটা, জাস্ট একটা প্রশ্ন টেলোফেজের এই 3 লাইনের সংজ্ঞা থেকে থাকবে, যেটা পরীক্ষায় বারবার আসে, বারবার আসে, 2026-এও হয়তো আসবে। কি প্রশ্ন সেটা? সেই প্রশ্নটা হলো ক্যারিওকাইনেসিসের কোন দশায় কোষে দুটো অপত্য নিউক্লিয়াস গঠিত হয়? অ্যান্সার করতে হবে টেলোফেজ দশায়। হ্যাঁ, ক্যারিওকাইনেসিসের কোন দশায় কোষে দুটি অপত্য নিউক্লিয়াস গঠিত হয়? অ্যান্সার করতে হবে টেলোফেজ দশায়। উপরের কোষের জন্য একটা নিউক্লিয়াস, নিচের কোষের জন্য একটা নিউক্লিয়াস। হ্যাঁ, আর দুই একটা প্রশ্ন এভাবে আসতে পারে। ক্যারিওকাইনেসিসের শেষ দশার নাম কি? টেলোফেজ। টেলোফেজের কথাটির অর্থ কি? শেষ দশা। এটা থাকতে পারে। কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন বুঝুন এই লাইনটা, দুটি অপত্য নিউক্লিয়াস গঠিত হয়। ক্লিয়ার? ঠিক আছে। ক্লিয়ার আছে? পৃথকীকরণটা অ্যানাফেজে হয়, পৃথকীকরণটা অ্যানাফেজে হয়। ঠিক আছে, পৃথকীকরণ একবার প্রশ্ন করে পৃথকীকরণ কোথায়? অ্যানাফেজে হয়। তো এটা ক্লিয়ার আছে। এবার কি কি প্রশ্ন আসতে পারে টেলোফেজ থেকে, তার জন্য বৈশিষ্ট্যগুলো দেখতে হবে। এবার মাথায় রাখো এখানে 4টা বৈশিষ্ট্য আছে। দেখো, টেলোফেজে যা হবে সেটা প্রোফেজের ঠিক উল্টা। প্রোফেজে যা হচ্ছিল তার ঠিক উল্টো উল্টো জিনিসগুলো টেলোফেজের ক্ষেত্রে হবে। প্রথমে কি হবে? টেলোফেজের প্রথমে হবে দেখো ক্রোমাটিন জালিকার পুনরাবির্ভাব। যেহেতু নতুন কোষ গঠিত হচ্ছে, নতুন কোষে মাস্ট বি ক্রোমাটিন জালিকা আবার থাকতে হবে। নতুন করে নিউক্লিয়াস গঠিত হচ্ছে, সেই নিউক্লিয়াসে 100% ক্রোমাটিন জালিকা সৃষ্টি হবে নতুন করে। দেখো কি বলেছে? অপত্য ক্রোমোজোমগুলি উভয় মেরুতে পৌঁছায় এবং ক্রোমোজোম সংখ্যা 2 মেরুতে সমান হয়। জল শোষণের ফলে ডিসপ্যারালাইজেশন পদ্ধতিতে অপত্য ক্রোমোজোমগুলো পাক খুলে যায় এবং ক্রোমাটিন জালিকা পুনর্গঠিত হয়। বোনেরা আমার বুঝো, টেলোফেজ দশায় নতুন নিউক্লিয়াস গঠিত হয়, নতুন নিউক্লিয়াসের মধ্যে নতুন করে জল শোষণ হয়। যেই নিউক্লিয়াস টেলোফেজ দশায় যেই নতুন নিউক্লিয়াস গঠিত হবে, নতুন নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয় পর্দাও থাকবে, নিউক্লিয় প্লাজমও থাকবে, নিউক্লিয় জালকও থাকবে, নিউক্লিয় লাসও থাকবে। আর এইরকম ভাবে এখানে কিন্তু জল শোষণও ঘটবে। প্রোফেজে কি দেখছিলাম? যখন নিউক্লিয়াস অবলুপ্ত হয়ে যাচ্ছিল, একদম শেষ হয়ে যাচ্ছিল, সেখানে জল বিয়োজন হচ্ছিল, ডিহাইড্রেশন হচ্ছিল। কিন্তু এখানে কি ঘটবে? জল শোষণ করবে। টেলোফেজ দশায় জল শোষণ করবে। আর এই পদ্ধতির নামটাও কিন্তু পরীক্ষায় আসে, যেটাকে ডিসপ্যারালাইজেশন বলা হয়। কি বলা হয়? ডিসপ্যারালাইজেশন বলা হয়। মাথায় রাখবে কোন দশায় হয়? টেলোফেজ দশায়। নেক্সট কি হয়? নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াসের নতুন গঠন। তুমি তো এক্ষুনি দেখলে টেলোফেজ দশায় উপরেরটার জন্য একটা আলাদা নিউক্লিয়াস, নিচেরটার জন্য একটা আলাদা নিউক্লিয়াস গঠিত হচ্ছে। তাহলে নিশ্চিত এখানে নিউক্লিয় লাসও গঠিত হবে, নিউক্লিয় পর্দাও গঠিত হবে, নিউক্লিয় প্লাজমও গঠিত হবে, নিউক্লিয় লাসও গঠিত হবে। তাই তো বলেছে এই পয়েন্টটা তার জন্য, যে এই টেলোফেজ দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিয় লাস গঠিত হবে। প্রতি মেরুতে উপস্থিত ক্রোমোজোমগুলিকে ঘিরে এন্ডোপ্লাজমিক জালিকা সজ্জিত হয়ে নিউক্লিয় পর্দা গঠন করে। এছাড়া ক্রোমোজোমের গৌণ খাঁজে NORA নিউক্লিয় লাস গঠিত হয়। যখন আমি ক্রোমোজোম ক্লাস করাবো তখন NOR নিউক্লিয়াস অর্গানাইজিং রিজিয়ন এটাও ভালোভাবে পড়াবো। যেখানে নিউক্লিয়াস গঠিত হয় সেই জায়গাটাকে বলা হয় NOR। এক্স্যাক্টলি নিউক্লিয়াসের প্রধান উপাদান যেখানে নিউক্লিওলাসটি গঠিত হয় সেটাকে বলা হয় NOR। ক্রোমোজোমের সময় ডিটেলসে পড়াবো কোথায় গঠিত হয়, গৌণ খাঁজে। ক্লিয়ার? মনে থাকবে? বাপরে বাপ কত জিজ্ঞাসা। দাদা EWS
ভালো নাকি সিডি সার্টিফিকেট ভালো? দুটোই ভালো। এখানে মন দে মা আমার, প্লিজ এখানে মনটা দাও। মাইন্ডে এখন এখানেই থাকবে তোমার নিউক্লিয় পর্দা ও নিউক্লিয় লাস কিভাবে গঠিত হয়। ক্লিয়ার? নিউক্লিয় প্লাজমের সৃষ্টি হবে, যেখানে আমি নিউক্লিয় পর্দা গঠিত হতে দেখছি, নিউক্লিয় লাস গঠিত হতে দেখছি, সেখানে তো 100% নিউক্লিয় প্লাজমও সৃষ্টি হবে। নিউক্লিয় প্লাজম মানে ওই জেলির মতো থকথকে উপাদান যেটা নিউক্লিয়াসে থাকে। নিউক্লিয়াসের অভ্যন্তরে জল যোজন ঘটবে, যত জল এবার নিউক্লিয়াসে প্রবেশ করছে, অর্থাৎ নিউক্লিয় প্লাজম সৃষ্টির ফলে নিউক্লিয়াসটি স্ফীত হবে। আর লাস্ট পর্যায়ে যেই সুন্দর করে নিউক্লিয়াসের উপাদানগুলো গঠিত হয়ে গেল, যে বেম তন্তু ছিল সেটা সম্পূর্ণ অবলুপ্ত হয়ে যাবে এবং অপত্য নিউক্লিয়াস গঠন সম্পূর্ণ হবে। টেলোফেজ দশায় বেম তন্তু অবলুপ্তি ঘটে এবং এই দশায় শেষে উভয় মেরুতে মাতৃকোষের মতো সমগুণ সম্পন্ন সম আকৃতি যুক্ত এবং সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি হয়। ক্লিয়ার? ক্লিয়ার? আরেকবার বোনের আমার, ক্লাস শেষ করার আগে আরেকবার 4টা পয়েন্ট এখানে মুখস্থ করব, 4টা পয়েন্ট এখানে মুখস্থ করব। প্রথম পয়েন্ট কি আছে? ক্রোমাটিন জালিকার পুনরাবির্ভাব। আবার প্রথম পয়েন্ট কি আছে? ক্রোমাটিন জালিকার পুনরাবির্ভাব। আবার প্রথম পয়েন্ট কি আছে? প্রথম পয়েন্ট আছে ক্রোমাটিন জালিকার পুনরাবির্ভাব। 2 নম্বর পয়েন্ট কি আছে? নিউক্লিয় পর্দা নিউক্লিওলাসের গঠন। নিউক্লিয় পর্দা নিউক্লিওলাসের গঠন। প্রথমটা ক্রোমাটিন জালিকার পুনরাবির্ভাব, 2 নম্বর নিউক্লিয় পর্দা নিউক্লিওলাসের গঠন, 3 নম্বর নিউক্লিয় প্লাজমের সৃষ্টি, 4 নম্বর বেমতন্তুর অবনমন। ও বুনু, ক্লাস করতে ভালো লাগছে বুনু? আশা করি ভালো লাগছে। 4টা পর্যায় বোন, আবার আমার দিকে দেখো বোন, বোনের দিকে না। আমি দাদা, মন দিয়ে আমার দিকে দেখো বুনু, নিশ্চিতভাবে দেখো। বুনু, এক্স্যাক্টলি টেলোফেজের 4টা বৈশিষ্ট্য থেকেই পরীক্ষায় প্রশ্ন আসে, না দেখে একবার আমার সঙ্গে বলবে। প্রথম ছিল কি? ক্রোমাটিন জালিকার পুনরাবির্ভাব। বলো বোন, আমার সঙ্গে বলো, লজ্জা পাবে না বোন, বলো ক্রোমাটিন জালিকার পুনরাবির্ভাব। আবার ক্রোমাটিন জালিকার পুনরাবির্ভাব, লাস্টবার ক্রোমাটিন জালিকার পুনরাবির্ভাব। 2 নম্বর কি ছিল? নিউক্লিয় পর্দা নিউক্লিওলাসের গঠন। আবার নিউক্লিয় পর্দা নিউক্লিওলাসের গঠন। আবার নিউক্লিয় পর্দা নিউক্লিওলাসের গঠন। 3 নম্বর কি ছিল? নিউক্লিয় প্লাজমের সৃষ্টি, নিউক্লিয় প্লাজমের সৃষ্টি। 4 নম্বর কি ছিল? বেমতন্তুর অবনমন। আবার বোন আমার, আবার লজ্জা পাবে না বোন, মোবাইলের ভিতর আমাকে দেখছো বোন আমার, তার মানে এই না যে তুমি ক্লাসটা ছেড়ে চলে যাবে বুনু। প্র্যাকটিস করে যাও বোন আমার, তোমার ভালোর জন্য বলছি। অন্য কেউ চলে যাক, কোনো যায় আসে না, কিন্তু বুনু তুমি প্র্যাকটিস করেই যাবে বুনু, বা ভাই আমার প্র্যাকটিস করেই যাবে। 4টা টেলোফেজের কটা বৈশিষ্ট্য পরীক্ষায় আসে? 4টা। ঠিক আছে, প্রথমটা কি? প্রথমটা হলো বোনেরা আমার ক্রোমাটিন জালিকার পুনরাবির্ভাব। এখানে কি হয়? যেহেতু নিউক্লিয়াস পুনরায় গঠিত হয়, এখানে কি হয়? জল শোষণের ফলে এর মধ্যে সুন্দর করে ক্রোমাটিন জালিকা গঠিত হয়। ক্রোমাটিন জালিকা হলে আবার নতুন করে ক্রোমোজোম সৃষ্টি হবে। তো প্রথম টেলোফেজে হয় ক্রোমাটিন জালিকার পুনরাবির্ভাব। 2 নম্বরে কি হয়? 2 নম্বর হয় নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের গঠন। যে কোষের মধ্যে জল শোষণ হয়ে যাবে, ক্রোমাটিন জালিকা ঠিকঠাক গঠিত হয়ে যাবে, এ কোষের মধ্যে কিন্তু নিউক্লিওলাস এবং নিউক্লিয় পর্দা সুগঠিত হবে। 3 নাম্বার নিউক্লিয় প্লাজম সৃষ্টি। আরে নিউক্লিয়াসে তো 4টে অংশ, নিউক্লিয় পর্দা নিউক্লিয় জালক নিউক্লিয় প্লাজম ও নিউক্লিওলাস। তো যেখানে তুমি দেখছো অলরেডি নিউক্লিয় পর্দা নিউক্লিয়াস গঠিত হয়ে গেল, 3 নাম্বার পর্যায়ে নিউক্লিয় প্লাজম গঠিত হবে না? অত্যাধিক জল শোষণের ফলে এখানে কিন্তু জেলির মতো থকথকে 3 নাম্বার পয়েন্ট নিউক্লিয় প্লাজম গঠিত হয়। অন্তিম পর্যায়ে 4 নাম্বার যেটা হলো বোন আমার বেম তন্তু অবনমন। যেই টেলোফেজের মধ্যে দেখো, টেলোফেজের মধ্যে এই দেখো নিউক্লিয়াস গঠিত হয়ে যাচ্ছে, দেখো বেম তন্তু ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে, দেখছো তো? আগে কত বড় ছিল, এখন দেখো বেম তন্তুটা কত ছোট হয়ে যাচ্ছে, এবং এভাবে বেম তন্তুর অবনমন হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার বোনেরা আমার? আশা করছি ক্লিয়ার। এবার এই চ্যাপ্টার থেকে ক্যাটাগরি 1 ও ক্যাটাগরি 2 এর কিছু প্রশ্ন আমি প্র্যাকটিস করাবো। জাস্ট আর 5 মিনিট। দম থাকলে প্র্যাকটিস করে যাবে, দম যদি না থাকে ক্লাস ছেড়ে চলে যাবে, কিন্তু আমার মনে হয় না তুমি ছেড়ে যাবে।
দম আছে বলেই তো এতক্ষণ ছিলে, আর 10 মিনিট পারবে না থাকতে। চলো, যা পড়লাম সেটার প্র্যাকটিস, যা পড়লাম সেখান থেকে কি কি প্রশ্ন 2026 সালে এক্সামে থাকবে সেগুলোর প্র্যাকটিস, এবং আশা রাখছি উত্তর দিবে। প্রথম প্রশ্নে 12 সেকেন্ড সময় দিলাম, স্ক্রিনের পাশে তোমার কোশ্চেন, মাইটোসিস কোষ বিভাজনের সব থেকে ক্ষণস্থায়ী দশাটির নাম কি? কমেন্ট বক্সে কমেন্ট করো, কমেন্ট বক্সে কমেন্ট করো। প্রত্যেকটা ছেলেমেয়ের কাছে উত্তর চাই, প্রত্যেকটা ছেলেমেয়ের কাছে উত্তর চাই, এবং রিকোয়েস্ট প্রত্যেকে ভিডিওটাকে লাইক করেই যাবে, আর চ্যানেলের উত্তর হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সময় শেষ, উত্তর বেশিরভাগ ছেলে মেয়ে দিয়ে ফেলেছে, দাদা অ্যানাফেজ হবে, কারেক্ট অ্যান্সার দিয়েছে। চলো নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন বোনেরা আমার, অপত্য ক্রোমোজোমের অবস্থান মাইটোসিস কোষ বিভাজনের কোন পর্যায়ে লক্ষ্য করা যায়? জলের মতো প্রশ্ন তো, জাস্ট পড়লে, আর এই প্রশ্নগুলাই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ভাই ও বোনেরা আমার, ওই গ্র্যাজুয়েশন লেভেলের বায়োলজি পড়ে জিএনএম এনএম এক্সামে কমন পাবে না, বুঝতেও পারবে না। 9-10 বেসিক লেভেলের পড়তে হবে, আর যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আঙুল দিয়ে দিয়ে পড়তে হবে, সেগুলোই আমি পড়াচ্ছি ক্লাসে। দেখি কি উত্তর দিয়েছো, কি উত্তর দিয়েছো? সি, সি, বেশিরভাগ বাচ্চাদের সি উত্তর আসছে, ঠিক আছে। অপত্য ক্রোমোজোমের গঠন কোথায় লক্ষ্য করা যায়? অ্যানাফেজে। সি যারা বলছো কারেক্ট উত্তর দিচ্ছ 100%, ঠিক আছে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন মনে না আমার, নিম্নলিখিত কোন কোষ বিভাজনে ক্যারিওকাইনেসিসের প্রথম জল বিয়োজনে সহায়ক হয়? নিম্নলিখিত কোন কোষ বিভাজনে ক্যারিওকাইনেসিসের প্রথম জল বিভাজনে সহায়ক হয়? আচ্ছা, জল বিভাজন, এটা কি ঠিক দিয়েছি? নিম্নলিখিত কোন কোষ বিভাজনে ক্যারিওকাইনেসিসের প্রথম জল বিভাজনে সহায়ক হয়? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ ও টেলোফেজ। দেখো, আমি বলে দিই, প্রথম জল বিভাজন, জল বিভাজন বলতে জলের হ্রাসকে বুঝিয়েছে। জলের বিভাজন মানে জল কমে যায়, এক্স্যাক্টলি প্রোফেজে কমে এবং টেলোফেজে পুনরায় জল শোষণ ঘটে। যদি বলতে জল বিয়োজন, হ্যাঁ, যদি একটা বিভাজন দিচ্ছে আমার মানে জল বিয়োজন হবে, ওর ভুল করে হয়তো বিভাজন করে দিয়েছে, এখানে বিভাজন বিভাজন করে ভুল করে দিয়ে ফেলেছে, বিয়োজন হবে ওটা, সেখানে কিন্তু প্রোফেজ হবে, আর অন্তিম পর্যায়ে আসবে টেলোফেজ, মাথায় রাখবে, ঠিক আছে। কি বলছে? ও দাদা, কিভাবে এএনএম জিএনএম এ কলেজ সাজাতে হবে? বাপ রে বাপ, এতদিন ধরে তো এটাই বলে দিচ্ছি বুনু, হ্যাঁ, সবাইকে কলেজ গুছিয়ে দিলাম। আচ্ছা নেক্সট, ক্যারিওকাইনেসিসের কোষ বিভাজন দশার ক্রোমোজোমগুলি মেরুর দিকে চলন কি নামে পরিচয় পায়? প্রোফেজ চলন, মেটাফেজ চলন, অ্যানাফেজ চলন, টেলোফেজ চলন। ক্যারিওকাইনেসিসে কোষ বিভাজন দশায় ক্রোমোজোমগুলো যে মেরুর দিকে এভাবে চলন ঘটে, এই চলনগুলো কি নামে পরিচয় পায়? প্রোফেজ চলন, মেটাফেজ চলন, অ্যানাফেজ চলন, নাকি টেলোফেজ চলন? সময় দিতে হবে, দিলাম, কিন্তু আমার মনে হয় না সময় দেওয়ার মতো। সোমা বলছে দাদা আগেরটা আরেকবার বলুন, বলে দিচ্ছি বুনু, আগেটা করে নাও, করে নাও, কয়েকটা প্র্যাকটিস করে দিই, আবার বলে দিচ্ছি আগেরটা, ঠিক আছে। কি বলে? অ্যানাফেজিও চলন, আমরা সবাই জানি, আলাদা হয়ে গেল, বিভাজিত হয়ে গেল, উপরেরটা উপরের দিকে, নিচেরটা নিচের দিকে, কি বলছে এটাকে? অ্যানাফেজিও চলন বলছে এটাকে। নেক্সট কোশ্চেন, ক্যারিওকাইনেসিসের কোষ বিভাজন দশার কোন পর্যায়ে পুনরায় নিউক্লিয় পর্দার আবির্ভাব ঘটে? ক্যারিওকাইনেসিসের কোষ বিভাজন দশার কোন পর্যায়ে পুনরায় নিউক্লিয় পর্দার আবির্ভাব ঘটে? আগে নিউক্লিয় পর্দা অবলুপ্ত হয়ে যায়, কিন্তু কোন দশায় পুনরায় নিউক্লিয় পর্দার আবির্ভাব ঘটে? দাও দেখি উত্তর, প্রত্যেকের উত্তর চাই, কমেন্ট বক্সে প্রত্যেকের উত্তর আশা রাখছি, প্রত্যেক আশা করছি উত্তর করেই যাবে। ডি 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 ডি, ঠিক বলেছো, যারা ডি বলেছো কারের উত্তর দিয়েছো, অ্যান্সার কিন্তু ডি হবে। চলো নেক্সট কোশ্চেন, ভুলিয়ে ফেলে। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন, বিভিন্ন ক্রোমোজোমের নাম, ঠিক আছে, ভি আকৃতির ক্রোমোজোম, এল আকৃতির ক্রোমোজোম, জে আকৃতির ক্রোমোজোম ও আই আকৃতির ক্রোমোজোম। আচ্ছা, এই কোশ্চেনটা লাস্ট কোশ্চেন, কিন্তু আমি এই জন্য রাখিনি, এটা কোনো কোশ্চেন না, এটা হলো মুখস্থ রাখার সেই জায়গা যেগুলো তোমাকে মুখস্থ রাখতেই হবে। তুমি যদি ক্রোমোজোমের নামগুলো মুখস্থ না রাখো, তুমি একটা খুব খুব বড় কাজ, খুব বাজে কাজ করছো আমি বলবো বোন আমার। এ ক্লাসের মুখ্য ভিত্তি এটাই যে তুমি
ভি আকৃতির ক্রোমোজোমের নাম কি, এল আকৃতির ক্রোমোজোমের নাম কি, জে আকৃতির ক্রোমোজোমের নাম কি, আই আকৃতির ক্রোমোজোমের নাম কি, কোনটি কোন সেন্ট্রিক মনে রাখতে হবে, মেটাসেন্ট্রিক কোনটা, সাবমেটাসেন্ট্রিক কোনটা, অ্যাক্রোসেন্ট্রিক কোনটা, টেলোসেন্ট্রিক কোনগুলো, এগুলো মনে রাখতে হবে বোন। অবশ্যই মনে রাখবে এবং আশা রাখছি এই ক্লাসটা তোমার ভালো লেগেছে। ক্লাস ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই লাইক করে দিবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, নাহলে ভুল তো তুমিই করছো। পরের দিন কিন্তু আমরা মিওসিস কোষ বিভাজন নিয়ে আসবো, আর পরের দিনের ক্লাসটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। যারা ক্লাসটা দেখলে, লাইভ ক্লাস করলে, অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো। ঠিক আছে, চলো টাটা, গুড নাইট। প্রত্যেকে ক্লাসটা কমপ্লিট করবে।